সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার অন্যতম বড় পুজো, সেখানে আপনাকে নাকি বলতে হচ্ছে দশমীর আগে দরকার হলে আমি বিসর্জনের ব্যবস্থা করব। কেউ ভয় পাইনি, না পেলে কি করে আদায় করতে হয় সে ওষুধ আমি ভালো জানি। তার ছেলে হয়ে তার লেগাসি বহন করে নিয়ে যাওয়ার চাপ কোথাও কি কাঁধে থাকে? তো তোর বাবার সময় এটা হতো, তোর সময় হবে না। তাও তো আমার প্রচুর লোক সমাজ বিরোধীও হয়। দিন তৃণমূলেও ছিলেন, তারপর এই যে বিজেপিতে আসলেন, এই যে একটা আদর্শের যে চেঞ্জটা হলো, সেদিনও মমতাদির সঙ্গে ছিলাম। মস্তানি কেউ করতে পারবে না। আপনি নাকি ছাত্র নেতাদের বেলিও পিটিয়েছেন। এসএফআইদের আমরা অনেকভাবে আরো অন্যান্যভাবে জিনিস দিয়ে মারতাম, সেগুলো সব বাঁকা। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে পিছন ফিরে তাকালে কোনো আফসোস হয়? যেটা উনি বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে আটলান্টিক আর হিমবাহ ভেঙেও গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেরও জল আছে। যারা আক্রমণকারী তাদের আমি চিনি, এরা এর আগেও আমার ওপরে গুলি চালিয়েছিল। এদের আসল পরিচয় হচ্ছে দুষ্কৃতী। কেউ পাড়ার ছিচকে চোরে পরিণত হয়েছে, প্রতি সপ্তাহে মানে পাড়ায় চুরি হলেই যেমন গ্রেপ্তার হয়, ও সেরকম প্রতি মাসে গ্রেপ্তার হয়। আমায় কলকাতাকে বাঁচাতে দিল না, ওই চোখের জলে আজকে বন্যা হয়ে গেল। কলকাতা বাঁচবে বাবা, তোমরা যাও। ওই 1,10,000 দিয়েই বলে আমার এই বেঁকা মুখের ছবিটা এইখানে লাগাতে হবে, মানে বাঁকা হাসি ছবিটা, সরি, হ্যাঁ, এখানে লাগাতে হবে। তারপর বলেন আমার এই উদ্ভট ক্যাসেটগুলো সব বাজাতে হবে, মানে যেগুলো শুনলে দর্শক আর আসবে না, দর্শক উল্টো দিকে ছুটবে, সেগুলো বাজাতে হবে। আঙুল তোলার কি আছে? যেখানে যেখানে আঙুল ঢোকানোর আঙুল ঢুকিয়ে দিলেই হয়, আঙুল তোলার দরকার নেই। আজ যে বিশেষ অতিথির কাছে আমরা এসছি, তাকে শুধু রাজনীতিবিদ বলাটা আমার ভুল হবে। তিনি শুধু বিজেপির পৌর প্রতিনিধি নন, একই সাথে সন্তোষ মিত্র স্কোয়ারের মতো একটা বড় পুজোর উদ্যোক্তাও, সাথে সমাজসেবামূলক কাজেও তিনি যুক্ত। আজ আমরা এসছি শ্রী সজল ঘোষের কাছে। সবার প্রথমে সজলদা, পুজো কেমন কাটলো? আপনি তো একটা এত বড় পুজোর উদ্যোক্তা, সেখানে সারাদিন ছোটাছুটি, সারাদিন প্যান্ডেলে থাকা, কেমন কাটলো? তুমি তো বললে দিলে কেমন কাটলো, আমার আর বলতে কি লাগবে? সারাদিন ছোটাছুটি, সারাদিন প্যান্ডেলে থাকা, ভালো জামা কাপড় পরার সময়ই পাইনি, এখন পরছি। আমরা পুজোটাকে এনজয় করি, পুজোর পর আফসোস হয়, পরে তখন আফসোস করারও সময় থাকে না, তখন ভাবারও সময় থাকে না। হ্যাঁ, পরে মনে হয় যে পুজোটা চলে গেল, জীবন থেকে একটা পুজো কমে গেল, এই মনে হয়। পুজোকে ইনফ্যাক্ট আমরা কোনোদিনই এনজয় করতে পারিনি। ছোটোবেলা থেকেই তো পুজো করছি, যখন তোমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার বয়স, তখন আমরা তো ভলেন্টিয়ারি করছি, তখন আমরা ফটো বেচছি, আরেকটু বড় হতে পুজোর সব দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছি। এই আর পুজো কোনোদিনই এনজয় করিনি। পুজোর সময় আমরা বেশিরভাগ পলিটিশিয়ানকে দেখি যে রাজনীতিতে আপাতত দূরে থাক, কিন্তু এই বছর পুজোয় একটা সাংঘাতিক জিনিস দেখলাম। মানে সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার অন্যতম বড় পুজো, সেখানে আপনাকে নাকি বলতে হচ্ছে দশমীর আগে দরকার হলে আমি বিসর্জনের ব্যবস্থা করব। বাঙালি হিন্দু হিসেবে এটা কতটা দুঃখের, কতটা দুর্ভাগ্যের। পুলিশ যদি বলে আমার এখানে আমি ওই অডিও ভিজুয়াল চালাতে দেবো না, তাহলে বলেছিলাম আমার তাহলে প্যান্ডেলের কোনো মূল্যই নেই, প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে অডিও ভিজুয়ালটার ওপর, তাহলে বলেছিলাম বন্ধ করে দেবো। আর পুজোয় পুলিশ যেভাবে ডিস্টার্ব করেছে মানুষ যাতে আসতে না পারে তার যে যত প্রতিবন্ধকতা তৈরি করেছে, মাঠে বাঁশ পোতার আগে পুলিশ আমাকে বাঁশ দেওয়া শুরু করে দিয়েছে। 22শে এপ্রিল মানে পেহেলগাঁওর ঘটনা ঘটেছে, পুলিশ মে মাসের প্রথম সপ্তাহ থেকে সম্ভবত চিঠি পাঠানো শুরু করে দিয়েছে। চারখানা চিঠি আমাকে দেওয়া হয়নি, যারা আমাদের কাজ করছে, যে অ্যাড এজেন্সি লোকেদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে লকআপে করে রাখছে, মালিককে এনে 3 ঘন্টা বসিয়ে দিয়েছে। যারা অডিও ভিজুয়াল কাজ করছিল তাদেরকে চিঠি পাঠিয়েছে। এই যে অরিত্র দত্ত বণিক, আমাদের যে কন্টেন্টটা যারা ক্রিয়েট করেছে, অরিত্রকে অবধি ফোন করেছে যে আপনাকে নোটিশ দেওয়া হবে। হ্যাঁ, ভগবানের এটা আশীর্বাদ, কেউ ভয় পায়নি, সবাই ছিল মরিয়া এটাকে শেষ করবো। দিস ইজ কল্ড টিম ওয়ার্ক, এটা ভগবানের আশীর্বাদ। একজনও ভয় পেয়ে গেলে আমি আর চালাতে পারতাম, এদের একজনও ভয় পেয়ে গেলে আমি আর চালাই। আপনি বিজেপির কাউন্সিলর, পুরসভার বিরোধী আসনে বসেন, পুরসভা তৃণমূলের দখলে,
পৌর প্রতিনিধি হিসাবে আপনার কি কখনো বাধার সম্মুখীন হতে হয় বা অসহযোগিতা পান প্রধান পৌরপিতা হিসাবে কাজ করতে গিয়ে? পাড়ায় লোকালে বাধা পাই না, কেন বাজে কথা বলবো? লোকালে আমি আমার পাওনা টাকা সবটা পাই, না পেলে কী করে আদায় করতে হয় সে ওষুধ আমি ভালো জানি, ভালো ডোজ সেটা আমি দিতে জানি। ফলে আমার টাকা পয়সা কেউ আটকায় না, আমার বিল আটকানো, আমার টাকা আটকানো, আমাকে বঞ্চিত করা, আমি এটা কখনো অভিযোগ করি। কিন্তু পুরসভা এখন কাজের এটা কালচারটাই নেই। আমার বাবা এখানকার 25 বছরের কাউন্সিলর ছিল। আমার বাবার সময় সাফাই কর্মচারীর সংখ্যা ছিল 90-এর কাছাকাছি, এখন সেটা 40-এর নিচে। একটা ওয়ার্ড, একটা টোটাল ওয়ার্ড, এই ওয়ার্ডটা এখানে 30,000-এর ওয়ার্ড হয়, 20,000-এর ওয়ার্ড হয়। এই ওয়ার্ডের চেহারাটা হচ্ছে এই বিবেকানন্দ স্ট্রিট থেকে এসএন ব্যানার্জি রোড, শিয়ালদা কোর্ট থেকে ব্যাংক অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ওয়ার্ডের চেহারা। এই ওয়ার্ডের ভেতরে যেখানে 100টা লোক কাজ করতো, 90টা লোক কাজ করতো, সেটা আজকে 40-এর নিচে 35, 36, 38 দিয়ে কাজ করা সম্ভব নয়। আর তার বদলে রিপ্লেস করা হচ্ছে কাদের? হয় 100 দিনের অথবা কন্ট্রাকচুয়াল। 100 দিন হলে 5,000, কন্ট্রাকচুয়াল হলে 10,000। আর যারা সরকারি স্টাফ তারা প্রায় 40,000। মানে আপনার সুপারভাইজার পায় 10,000 আর সুইপার পায় হচ্ছে 40,000। সেই সুইপার কখনো ওই সুপারভাইজারের কথা শুনবে? উল্টে ওই সুপারভাইজার মাসের শুরুতে ওই সুইপারের থেকে টাকা ধার নিয়ে নেয়। কাজের কালচার নেই। কিন্তু আমি আবার বললাম যে আমার ফান্ড কখনো কেউ আটকানোর চেষ্টা করিনি, কারণ জানে করে লাভ হবে না। এই যে আপনি আপনার বাবার কথা বললেন, আপনার পিতা স্বর্গীয় প্রদীপ ঘোষ সত্যি বলতে লেজেন্ডারি একজন রাজনীতিবিদ ছিলেন এবং বলা হতো মধ্য কলকাতায় তার কথাই শেষ কথা। তার ছেলে হয়ে তার লেগাসি বহন করে নিয়ে যাওয়ার চাপ কোথাও কি কাঁধে থাকে? হ্যাঁ, থাকে তো বটেই, আমি তো বটে। আমার বাবার সময় সিচুয়েশান অন্য ছিল, আমার বাবার সময় সমস্ত সিচুয়েশান অন্য ছিল। কিন্তু আমার বাবা এখানে যেহেতু 25 বছর ছিলেন, তো সমস্ত তুলনাটা আমার বাবার সাথে হয়। তো তোর বাবার সময় এটা হতো, তোর সময় হবে না। এই যে হবে না কেন, এটাও বোঝাতে পারবো। তোর বাবাকে ভোট দিয়েছি, তোকে ভোট দিয়েছি, তো হবে না। যে কেন সমস্যাটা মানুষ কেন বুঝবে? তারাও ঠিক, তারা বলছে তোকে আমি ভোট দিয়েছি, দায়িত্ব তো। আপনাকে যখন আমি ফোন করে বলেছিলাম যে আমরা রাজনীতি বাদে অন্য কোনো দিকেও নেব, আপনি বলেছিলেন সবার যে রাজনীতি বাদে আমাদের আর আছেটাই বাকি। কিন্তু আমি দেখি, যেটা আমার নিজেরও ভালো লাগে, যে আপনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত। তাও তো আমার প্রচুর লোক সমাজ বিরোধীও হয়। না, আমি দেখেছি আপনি ত্রাণ থেকে শুরু করে বাচ্চাদের সাথে সময় কাটানো থেকে শুরু করে আমি দেখেছি, যেটা আমার নিজেরও ভালো লাগে। তাহলে আপনাকে তো রাজনীতিবিদ বললে সেটা দর্শকরা মেনে নেবে না, শুধু রাজনীতিবিদ বললে। এটা ব্যক্তিগত চিন্তা ভাবনা। আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, আমি আমার মনের কাছে পরিষ্কার। আমার নামে ব্যক্তি নিন্দে করলে আপনাকে আমার অঞ্চলের তৃণমূলের লোকেরাও প্রতিবাদ করবে, প্রটেস্ট করবে। হ্যাঁ, আর আমি এই পাড়ায় জন্মেছি, আমার শেষ যাত্রাটাও এই পাড়া থেকেই হবে যেন, এটাই আমার ভগবানের কাছে অন্যতম বিরাট ভিক্ষে চাওয়া, যে আমার শেষ যাত্রাও যেন এখান থেকেই। তো স্বাভাবিকভাবে যে পাড়ায় আমি বড় হয়েছি, যে পাড়ায় আমি মরতে চাই, সেই পাড়ার মানুষই তো আমার সব। সারা বাজারে যখন 3টে সিট জিতেছি, সারা রাজ্যে একমাত্র তৃণমূলকে হারিয়ে পুরসভার যেটা সিট হলে সেটা এইটা। তো মানুষের সঙ্গে সম্পর্ক আগে সেটা হয়। আপনার এই যে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকা, সেটা কি নিজের ভালো লাগা থেকে নাকি মানুষের প্রতি দায়বদ্ধতা? ছোটোবেলা থেকে রাস্তা থেকে উঠে এসেছি, রাস্তায় আড্ডা মারতে মারতে, রাস্তায় খেলতে খেলতে, রাস্তায় ঘুরতে ঘুরতে বড় হয়ে যাওয়া, কলেজে ছাত্র রাজনীতি করা। রাজনীতিবিদ মানে হচ্ছে সমাজ সংস্কার, ও সে সমাজের কাজ করবে। কোভিড হবে আর একজন রাজনীতিবিদ যে ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে, লড়াই করেছে, কলেজে জিএস হয়েছে, সবটাই অপোজিশন টাইমে, সে কখনো কোভিড হলে ঘরে থাকবে? সে বন্যা হয়ে ঘরে থাকবে? এটা হতে পারে না।
আজকের যারা ছাত্র নেতা, যারা জীবনে কলেজে ছাত্র ভোটই দেখেনি, তারা ঘরে থাকবে, কারণ দে হ্যাভ নো ফিলার। রাজনীতিটা কারোর কারোর কাছে পেশা, আর রাজনীতিটা আমাদের মতো ছেলেদের কাছে নেশা। এই যে আপনি ছাত্র রাজনীতির কথা বললেন, আপনি ছাত্র পরিষদ থেকে, আমি যতদূর জানি আপনি ছাত্র রাজনীতি শুরু করেছিলেন, পরে কিছুদিন তৃণমূলেও ছিলেন, তারপর এই যে বিজেপিতে আসলেন, এই যে একটা আদর্শের যে চেঞ্জটা হলো, আর আমার আদর্শের কোনো চেঞ্জ নেই। আমার আদর্শের 100টা চেঞ্জ হয়। নেহার বানু তখন তুমি জন্মেছিলে কেন তাও দেখ। নেহার বানু বলে একজন ফুলবাগানে মহিলা ধর্ষিত হচ্ছে, ফুলবাগান থানার কনস্টেবলের নীলকমল ঘোষ। আমি তখনও প্রতিবাদ করেছিলাম। তা অসীম আলী যখন মারা যায় আমি তখনও প্রতিবাদ করেছি। এখন যখন অভয়ার মৃত্যু হয় আমি তখনও প্রতিবাদ। আমার ক্যারেক্টারের চেঞ্জ কোথায়? ক্যারেক্টার তো তাদের চেঞ্জ হলো যারা চম্পলা সর্দার ফেলানি বসাককে নিয়ে, চম্পলা সর্দার ফেলানি বসাক এরা রেপ হয়েছিল বলে অভিযোগ, বোবা কালা মেয়ে চম্পলা তার মধ্যে, তাকে নিয়ে মমতা ব্যানার্জি রাইটার সেট হয়ে গেছিলেন। সেদিনও মমতাদির সঙ্গে ছিলাম। আজকে রেপ হলে বলছেন সাজানো ঘটনা। কে পরিবর্তন হলো? কার পরিবর্তন হলো? আপনি আবার নিজে পরিবর্তন ওই দলগুলো রয়েছে। আমার কোনো বড় আদর্শ নেই। আমি হিন্দুত্বে বিশ্বাস করি, সনাতনে বিশ্বাস করি, তাকে রক্ষা করার বিশ্বাস করি, মুসলমানকে মারার বিশ্বাস করি না। কিন্তু মুসলিম অগ্রাসন, মুসলমান হয়েছি বলে আমি যা কিছু দায়ী করতে পারি, এটাকে রোধ করা দরকার। আর ভোটে জেতার জন্য মুসলিম তোষণ, এটা আমি কাউকেও বিশ্বাস করি। আমি হিন্দু ছেলে হয়ে আর ভারতীয় জনতা পার্টি করি, ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের কথা বলে। আমি যখন বলেছি, বা আমরা আবার দলও তাকে সমর্থন করতে, তারাও সমস্তরে বলেছে যে দুর্গা পুজোয় টাকা দেওয়া উচিত নয়, সরকারি টাকা। হিন্দুরা পাচ্ছে বলে আমরা তো নাচিনি, থ্যাংক ইউ বলি, প্রতিবাদ করিস, এখানেও টাকা নিয়ে নি। যখন তৃণমূলে ছিলাম বা যখন বিজেপিতে জয়েন করিনি, তৃণমূল করতাম না, আমি তখনও টাকা নিই। আমি আমার আইডিওলজি চেঞ্জ করি। মস্তানি কেউ করতে পারবে না, এটা আমার আইডিওলজি সেদিনে ছিল, আজও আছে। এখন মস্তানরা দল পাল্টেছে, রং পাল্টেছে, সরকার এসছে, আমি আগের মতো নিয়ে এসেছি। একটা জিনিস একদম ওনার লাইটার নোট জিজ্ঞেস করছি, এটা আমি শুনেছি যে আপনি নাকি, সোনা কথায় কান দিতে, না এটা আমি একটা আপনারই সাক্ষাৎকারে শুনেছিলাম যে আপনি নাকি ছাত্র নেতাদের বেলিও পিটিয়েছেন। আমার অভাব আছে। আমার দলের অন্য দলের বাইরের লোকেদের আমি রাখা, অন্য দলের বললাম বাইরের লোক, কলেজের ছেলেদের না। আচ্ছা, আর আমার দলে যারা কলেজের ছেলে, তারা আমার হাতে মার খেত, বাট তারা আজও যে দলেই থাকুক না কেন, তারা আজও আমায় ভালোবাসে। কারণ প্রত্যেকটা মার সেদিন রাগ হোক, অভিমান হোক, যাই হোক না কেন, ও জানতো ওর দাদা ওকে শাসন করছে। আমি যেমন ওদের পাশে দাঁড়িয়েছি, সেটা ওদের ঠেঙিয়েওছি। এসএফআইদের আমরা অনেকভাবে আরও অন্যান্যভাবে জিনিস দিয়ে মারতাম, সেগুলো সব বাগাতাম, কারণ ওরাও আমাদের সেই দিয়ে মারতো, আমরাও তাই দিয়ে মারতাম। লোয়ে ভাই লোয়ে কো কাটতা, বেঁচে থাকার অধিকারটা তো তুমি কেড়ে নিতে পারো। কলেজে যেমন আজকে ছাত্রদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে একটা সরকার, ভোট হয় না 10 বছর, কোথায় ছাত্র নেতারা? কোনো দলের, আমার দল থেকে শুরু করে, এসএফআই থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে, কোনো দলই ছাত্র নেতারা এর প্রতিবাদ করছে না। আমরা এরম ছিলাম। প্রাক্তন ছাত্রনেতা হিসাবে এই বর্তমান ছাত্র রাজনীতির যে পরিস্থিতি, সেটা খারাপ লাগে? ছাত্র রাজনীতি নেই, উঠে গেছে পুরো। ছাত্র রাজনীতি কোথা? শুধু মাল কামাও। আমাকে বহু লোক বলেছেন সজল ঘোষ এমনিতে মানুষটা ভালো, শুধু একটু বকাঝকা বেশি দেন। আমাকে আসার আগে অনেকে সাবধান করেছিলেন। আপনি নিজেকে কেমন দেখেন? সে তো কাসবও নিজেকে ভালোই দেখে। হ্যাঁ, যে মানুষ নিজের কাছে খারাপ, সে বিশ্বের কাছে কখনো ভালো হতে পারে। যে বিশ্ব তাকে ভালো ভুল ভাবতে পারে, ভুল সেটা। নিজের বিবেক, নিজের মনের কাছে যে মানুষ খারাপ, তাকে পৃথিবী ভালো বলতেও পারে, কিন্তু একদিন না একদিন তার স্বরূপ বেরোবেই, এবং পৃথিবী তাকে ঘৃণা করবে। রাজনীতিতে না আসলে কোন পেশা বেছে নিতেন?
রাজনীতিতে আসবো না এটা ভাবিনি কখনো। আমি ব্যবসা, তার পরিবারের ছেলে, ব্যবসা করতাম, এখনও করি ফুল টাইম ব্যবসা করতাম, বয়স আমি ছেলের বাবা হয়ে থাকতাম। এমন একটা খাবার যেটাকে সচরাচর কখনো না করতে পারবে না। এরকম কোনো খাবার নেই। পৃথিবীতে দু ধরনের লোক আছে, একদল আছে খাবার জন্য বেঁচে থাক, তুই বেঁচে আছিস কেন, অনেক অনেক খাবো। আর আমি যে দলে, সে দলটা বলে তুই খাস কেন, বেঁচে থাকা হচ্ছে। আমি সেই দল। বিজেপি বাদে অন্য যে কোনো দলের একজন নেতা যাকে আপনি রাজনীতিবিদ হিসাবে সমীহ করেন? কেউ নেই। সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে কেউ না, এই মুহূর্তে কেউ নেই। বুদ্ধদেব বাবু ভালো মানুষ ছিলেন, স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। জ্যোতিবাবু ওয়াজ এ স্ট্রং অ্যাডমিনিস্ট্রেটর, ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, তো এই মুহূর্তে কেউ নেই, রাজনীতিতে কেউ নেই। থাকে আমি ইন্দিরা গান্ধীর কথা ভাবতে। এরপরে আর মোদি ছাড়া, আর মোদিময় যেভাবে করে ফেলেছেন ভারতবর্ষকেও, মানে সর্বসঙ্গতভাবেই করেছেন, আর বাইরে কিছু হতে পারে। নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী আছেন, কিন্তু চিরকাল তো তিনি এক পদে থাকবেন না। নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসাবে আপনি কাকে এগুলো দল ঠিক করেন, দল ঠিক করে। না আপনার কোনো আমি তো ছোট মানুষ, আমি ওইসব বলারও। অমিত শাহ হলে খুশি হব, হ্যাঁ, তারপরে যোগীজি হলে খুশি হব, এগুলো হলে খুশি হব। মানে আমি চাই শক্ত লোকের হাতে দেশ থাক। দেশ কখনো দুর্বল লোকের হাতে থাকলে চলতে পারে না। ভালো মানুষ আর ভালো অ্যাডমিনিস্ট্রেটর টু আর নট দ্য সেম। শক্তিশালী লোকের হাতে দেশ থাকতে হবে। সেই জাতের ভাত নেই, লোকে সিপিএমরা বলে না যে লড়াইটা জাতের ছিল না ভাতের ছিল, আর ক্যালানেদের জানা উচিত সেই জাতের ভাত নেই যে জাত শক্তিশালী। বাংলাদেশে যে বাঙালি জাতির লোকেরা ছিল, হিন্দু জাতির লোকেরা ছিল, তাদের কারোর পেটে ভাতের অভাব ছিল না, তারা জাতি দুর্বল ছিল, তারা মার খেয়েছে। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস, এদের পেটে ভাতের অভাব ছিল না, এদের জাতি দুর্বল ছিল। জাতির প্রধানমন্ত্রীকে শক্তিশালী হতে হবে। আপনার জীবনের মূল মন্ত্র কি? ওভাবে জীবনকে আমি দেখি, ওভাবে আমি জীবনকে দেখিনি। মূল মন্ত্র ওভাবে হলো না, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, স্যাটিসফ্যাকশান, এসবের কোনো কিছুর মধ্যেই না। জীবনের মূল মন্ত্র কি? লিভ অ্যান্ড লেট লিভ। নিজেও বাঁচতে চাই, ওরেও ভালো করে বাঁচুক। আপনি বললেন আজকে পরে এত ভুল বলতো, সত্যি ভাবিনি কোনো। ছাত্র পরিষদ দিয়ে রাজনীতি শুরু, আজকে নির্বাচিত জনপ্রতিনিধি। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে পিছন ফিরে তাকালে কোনো আফসোস হয়? প্রচুর আফসোস আছে। আফসোস আছে, কেন থাকবে না? আমি একটা খুব ভালো ছাত্র ছিলাম। ছাত্র রাজনীতিতে ঢুকে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা খারাপ হয়ে গেল, এডুকেশনাল কোয়ালিটিটাও খারাপ হয়ে গেল, তার আফসোস আছে। আমি একটা ভালো ছাত্র ছিলাম। আফসোস আছে যাদের বিরুদ্ধে এত লড়াই করলাম, যাদের হয়ে লড়লাম, দেখলাম যে যাদের বিরুদ্ধে লড়লাম তারা ভালো ছিল, যাদের হয়ে লড়লাম তাদের থেকে। এই আফসোসগুলো তো আছেই, যে জীবনের 10-12টা প্রাইম ইয়ার্স যে সিপিএমের বিরুদ্ধে লড়েছি, যে তৃণমূলের হয়ে লড়েছি, বা কংগ্রেসের হয়ে, কংগ্রেস নেই এখন আমি ধরছি না, যে তৃণমূলের হয়ে লড়েছি, লড়ে দেখলাম এর থেকে তো সিপিএম ভালো ছিল। এই আফসোস তো থাকবেই। আমরা রোজগার করতে পলিটিক্সে আসি, সবাই এ কথা বলে, আমার ব্যাপারটা মানুষ বলে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ।